ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট ঘোষণা হচ্ছে কাল। নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট। বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে ঘাটতি থাকবে প্রায় 2,38,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 4%। এই ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে প্রায় 1,12,000 কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা রয়েছে। বাজেটে সরকার ডিরেগুলেশন, সৃজনশীল অর্থনীতি এবং দীর্ঘমেয়াদে $1 ট্রিলিয়ন অর্থনীতির রূপরেখায় জোর দিচ্ছে। এছাড়া দারিদ্র্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বাজেটে সিগারেট, অ্যালকোহল, কাজু বাদাম, হিমায়িত মাছ, রড ও নির্মাণ সামগ্রী সহ বিলাসী ও আমদানি পণ্যের দাম বাড়তে পারে। কমতে পারে ফ্রিজ, এসি, টিভি, মোবাইল, ল্যাপটপ সহ ইলেকট্রনিক্স পণ্যের দাম। দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ে বৈঠকের মাঝেই লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও 30 থেকে 40 জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। তাদের ঠেকাতে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের বেড়ার গেট খুলে ফেলে। এ সময় সীমান্তের সার্চ লাইট বন্ধ করে 30 থেকে 40 জনকে জড়ো করে পুশিনের চেষ্টা করে তারা। খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে সীমান্তের ওপারে অবস্থান নেয়। এই ঘটনার পর থেকে দুর্গাপুর সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি শুনবো তার কথা। আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে ৭০ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে এবছর যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আজকের এই বিশেষ দিনে তাদের পরিবারকে সম্মাননা জানাই। আমি আমার বিশ্বাস থেকে একটি কথা বলতে চাই, শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্বই নয়, বরং জাতিসংঘের পতাকা তলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো মূল্যে শান্তি রক্ষায় বদ্ধপরিকর। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে যে গৌরব ও কৃতিত্ব অর্জন করেছেন, এটা কিন্তু খুব সহজ ছিল না। তাদেরকে শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়েই এই মহান ও মানবিক
দায়িত্ব পালন করতে। একটি প্রতিকূল পরিবেশে আপনারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই অবদানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি যতদূর জানতে পেরেছি, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর 2 লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের 43টি দেশে প্রায় 63টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও প্রায় 4,212 জনের বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন প্রান্তে 9টি শান্তিরক্ষা মিশনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতিও চলছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশের প্রায় 11% নারী সদস্য সাহসের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করি, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতেও নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। উপস্থিত সুধীবৃন্দ, এবার আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে একটি কথা উল্লেখ করতে চাই। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সম্মান এবং সাহসের প্রতীক। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি, এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং
ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা প্রশাসনে, জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। উপস্থিত প্রতিমণ্ডলী, বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা। দর্শক, এর আগে আমরা জানাচ্ছিলাম বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে খবর। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি জানবো এবারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, সীমান্তে এখন পুশিন সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে কিনা, আর বিজিবির টহল পরিস্থিতি জানাবেন, কতটা কড়াকড়ি দেখছেন সেখানে? অদিতি, আমরা প্রতিবেদনে যেমনটি জানছিলাম যে দুই দেশের উচ্চ পর্যায়ের একটা বৈঠক যেটা হচ্ছে এবং সেখানে একটা বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একইভাবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে 131.3 কিলোমিটার সীমানা রয়েছে, এই সীমানায় যে জটিলতা ছিল বা পুশিনের যে বারবার চেষ্টা হয়েছে দফায় দফায়, এই বিষয়ে কিন্তু বিজিবির পক্ষ থেকেও স্থানীয়ভাবে বারবার প্রতিবাদ জানানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 39 কিলোমিটার সীমানা হচ্ছে কাঁটাতার মুক্ত এবং বাকি সীমানাগুলো কিন্তু কাঁটাতারের মধ্যে রয়েছে। তো প্রত্যেকটি সীমান্তে কিন্তু বিজিবির আমরা একটা কঠোর নজরদারি লক্ষ্য করেছি এবং বিজিবির পাশাপাশি আনসার মোতায়েন করা হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু স্থানীয় লোকজনও উৎসাহ দিচ্ছে বিজিবি এবং আনসারদের যেন সীমান্তে কোনোভাবে পুশিন না হয়। এবং আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ভারতের ইংলিশ বাজার থানার কাছাকাছি এবং মুর্শিদাবাদ এলাকার কাছাকাছি কয়েকটি জায়গায় বেশ কিছু মুসলমানকে কয়েকটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে রাখা হয়েছে এবং সময় মতো সেগুলো পুশিনের চেষ্টা করা হতে পারে, যার কারণে কিন্তু বিজিবির পক্ষ থেকে একটা কড়া অবস্থান লক্ষ্য করেছি। তারা মাঝে মধ্যে ড্রোন দিয়ে যে সমস্ত এলাকাগুলো দুর্গম এলাকা, সেসব এলাকায় ড্রোন পাঠিয়ে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি রাত্রিকালীন প্রস্তুতিও আমরা বিজিবির লক্ষ্য করেছি। রাত্রিকালীন সময়ে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত তারা পাহারা দিচ্ছে। এবং আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে বর্তমানে সীমান্তে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, তবে শান্ত রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা কয়েকদিন থেকে আর ঘটে নাই। তবে বিজিবির আমরা একটা টহল এবং নজরদারি আমরা লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেকটি সীমানা শান্ত রয়েছে, এমনটি জানিয়েছে বিজিবির পক্ষ থেকে। অদিতি। রোকন, আপনার কাছ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী AKS রোকনের সাথে। রাজধানীর মিরপুরে এক ঠিকাদারকে
পুলিশ পরিচয়ে অপহরণ চেষ্টা করেছে একদল যুবক। এ সময় ধস্তাধস্তিতে ঠিকাদারের স্ত্রীর গলার চেন ও 1 লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল ও অটোরিকশায় করে বেশ কয়েকজন যুবক ওই ঠিকাদারকে তুলে নেয়ার চেষ্টা করে। খোঁজ নিয়ে জানা যায় এই ঘটনায় মিরপুরের কয়েকজন ছাত্রদল নেতা জড়িত। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওই যখন শুনছি যে সুমন আসছিল, তো তখন সুমন আমি গেছিলাম আর কি, যাই ওরা আমি দুটা চড়থাপ্পড় দিছি, এইটুকুই আর কি। খুব সাবলীল ভঙ্গিতেই কথাগুলো বলছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা তাবিদ আহমেদ আনোয়ার। এই ঘটনার বিস্তারিত জানতে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ৩ জুন বিকেল 5:30। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিরপুর মডেল থানাধীন ঝিলপার বস্তির উল্টো পাশের সড়কে মোটর সাইকেলে করে আসে এক যুবক। এ সময় তার সাথে যোগ দেয় আরও 4 জন। কিছুক্ষণ পর সেখানে একটি অটোরিকশা এসে থামে। এর মধ্যে ওই 5 জন সুমন নামের এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে অটোতে তোলার চেষ্টা করে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দৌড়ে পালাতে দেখা যায় সুমনকে। খোঁজ নিয়ে জানা যায় ওই দিন পুলিশ পরিচয়ে সুমন নামের এই ঠিকাদারকে তুলে নেয়ার চেষ্টা করা হয়। কালো একটা হুন্ডা আসলো, হুন্ডা আমার সামনে দাঁড়ায় ওই সোহাগ নামে একটা যে ছাত্র দলের সে কমিটিতে যোগ্য আহ্বায়ক 7 নং ওয়ার্ডে, সে এসে বললো স্যার এই যে সুমন স্যার, এই যে সুমন। সে এসে আমাকে মাঝে ধরে বললো থাপড় দিয়া, তোর নাম সুমন, তোর নাম মামলা আছে। আমি না স্যার, আমার নামে কোনো মামলা নেই। যে সোর্স, তারপরে লাল গেঞ্জি পরা যে ছেলেটা সজল, এরা কিল ঘুষি মারতেছে। আমি বারবার বলতেছি স্যার এই ডায়াবেটিসের রুগী খুবই অসুস্থ, স্যার এর গায়ে হাত দিয়েন না। ঠেলতে ঠেলতে অটোরিকশা পর্যন্ত নিছে, অটোতে উঠাইতে নিছে। পরে ওদিকের কিছু লোকজন তারা আইসা তাদের সাথে ধস্তাধস্তিতে আমার হাজবেন্ড ছুটতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সুমনকে তুলে নিতে চাইলো তারা কি আসলেই পুলিশ? জানা গেছে শুরুতে মোটরসাইকেল থেকে যিনি নামলেন তিনি তাবিদ আহমেদ আনোয়ার, মিরপুর থানা ছাত্রদল নেতা। তার পাশে আকাশি রঙের শার্ট পরিহিত এই যুবক মিরপুর থানার 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল হক সজল। সাদা গেঞ্জি পরিহিত এই যুবক 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ। তারাই পুলিশ পরিচয়ে সুমনকে তুলে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয়দের। ওরা 3 জন, ওর সাথে আরো লোকজন আইসা সুমন রে মনে করেন ধইরা টানা হেসরা কইরা মাঠ প্রথমে নাইমেই আর একটা ঘুষি মারছে। এইভাবে একটা ঘুষি মেরে ফেলাই দিয়েই এই তোর নামে মামলা আছে মাত্র এই আর আওয়ামী লীগের, হ্যাঁ হইলো দারোগা, আর ওই লগে যেটা ওইটা হলো পুলিশ, আরেকজন ফর্মা, আর 4-5 জন পুলিশ এরা ধরছে। মানে ধইরা একটা অটোরিক্সা আনছে, অটোরিক্সাতে করে ওরে নিয়ে যাবে। না, এরা হইলো এরা বলে বিএমপির নেতা, আমরা এগুলো আর কোনোদিন দেখিও নাই। পুলিশ সাথে আমরা এগুলো চিনিও না। আমাকে প্রশ্ন হইলো এইটা যে পুলিশের নাম বেচা দেয় আর এগুলা করতেছে, তাহলে পুলিশ কি করে এই দেশে? অভিযোগের বিষয়ে জানতে অপহরণ কাণ্ডের নেতৃত্বে থাকা তাবিদ আহমেদ আনোয়ারের মুখোমুখি টিম 71। আমি ওকে শুধু 2টা থাপ্পড় দিছি, শুধু এইটুকুতেই ছিল। না না না, ওইটা আমি থাপ্পড়তে পারি না। আসলে ওরে অনেকদিন ধরেই খুঁজেছিলাম যে ওইখানে আমাদের যে পোলাপানগুলো আছে ছোট ভাই, ওদেরকে ওরা নষ্ট করে ফেলতেছে। আনোয়ারের অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ না। অন্তর্বর্তী সরকারের আমলে মিরপুরের মণিপুরে এক আওয়ামী লীগ নেতার বাসায় ফ্যাসিস্ট আখ্যা দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও অস্ত্র মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন 2 বার। যদিও এসব অভিযোগ সব মিথ্যা বলে দাবি তার। না, এগুলো সবই হচ্ছিল মিথ্যার ভিত্তি। ঠিকাদারের অপহরণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আনোয়ার সহ 3 জনকেই শোকজ করেছে ছাত্রদল। সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাচাই করে দেখেছি, হ্যাঁ ওরা সশরীরে সেখানে গিয়েছে, ওই লোকের সাথে কথা বলেছে বা ওই লোকের গায়ে হাত দিয়েছে। আমরা আমাদের সেন্ট্রালের সাথে কথা বলে অবশ্যই এর বিরুদ্ধে একটা সাংগঠনিক ব্যবস্থা নিব। এই ঘটনায় মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নিয়ে জানতে মিরপুর মডেল থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আশিক মাহমুদ, 71, ঢাকা। দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, নতুন সরকারের প্রায় 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা হবে কাল। অর্থমন্ত্রী আমির খসরু সেটি উপস্থাপন করবেন। তো সেই বাজেটের প্রস্তুতির আরও খবর আমরা জানবো এবারে। সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন।
অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে নতুন সরকারের এই প্রথম বাজেট ঘিরে মানুষের যেমন প্রত্যাশা রয়েছে, সরকারেরও নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ যদি আমরা বলি, প্রথমত মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান, এবং পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা। তো মূল্যস্ফীতির যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য রাখা, অর্থাৎ মানুষ এখন যে আয় করছেন তাদের ব্যয় আরও বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা সরকার নিশ্চিত করতে হবে যেন মানুষের ব্যয়ের সাথে তারা আয় সমপরিমাণ আয় করতে পারে বা তার চেয়ে কিছুটা বেশি আয় নিশ্চিত হয়। এর বাইরে যেটি আছে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান নিশ্চিতের জন্য কিন্তু অনেক বেশি বিনিয়োগের দরকার আছে, এবং কর্মসংস্থান এই জন্য দরকার যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর বড় একটা অংশ কিন্তু বেকার। তারা সরকারি চাকরির পেছনে ছুটে যেমন বেসরকারি চাকরি হারাচ্ছেন, তেমনি সরকারি চাকরিতেও খুব একটা সুযোগ পাচ্ছেন না, এবং সরকারি চাকরির ক্ষেত্রে পে স্কেল নিয়ে একটা বড় প্রতিবন্ধকতা রয়েছে এবং অনাগ্রহ তৈরি হচ্ছে অনেকের। আমরা যদি বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে সরকারকে দু ধরনের পদক্ষেপ নিতে হবে, যেটা আলোচনায় রয়েছে। সেটি হচ্ছে একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে অবকাঠামো কেন্দ্রিক সরকারকে কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। তো জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইরান যুদ্ধের মধ্যে কিভাবে বাংলাদেশ একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং সেই বিপর্যয় থেকে কাটার জন্য উত্তরণ করার জন্য সরকারকে কিন্তু অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যেটা বৈদেশিক মুদ্রা। সেই জায়গায় আসলে সরকার আগামী দিনে কিভাবে জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা দিবে, গ্রাহকদের যেমন দিবে তেমনি হচ্ছে যারা বিনিয়োগ করবেন ব্যবসায়ী তাদেরকে সেই নিশ্চয়তা দিবেন, সেটা কিন্তু সরকারকে এই বাজেটের মাধ্যমে একটা রূপরেখা তৈরি করতে হবে। এবং অবকাঠামোর নৌবন্দর, সমুদ্র বন্দর এবং হচ্ছে সড়ক, সেতু, এইসব জায়গায় সরকারকে কিন্তু এমনভাবে পদক্ষেপ নিতে হবে যেটা আসলে রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং সেখান থেকে যেন বেনিফিট আসে। আমরা দেখেছি যে বিগত সময়ে যদি কর্ণফুলী টানেলের কথা বলা হয়, সেখানে আসলে যে বিনিয়োগটা হয়েছে সেটা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে যে এত বড় একটা বিনিয়োগ হয়েছে কিন্তু সেখান থেকে আর্থিকভাবে সরকার কোনো ধরনের তেমন একটা লাভবান হচ্ছেন না। হয়তো ভবিষ্যতে হবেন, কিন্তু এই মুহূর্তে হচ্ছেন না। সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে সরকার এমনভাবে পদক্ষেপ নিতে হবে যেন সেটার লাভ আসলে সাথে সাথে পাওয়া যায় বা অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। এইসব বিষয়কে মাথায় রেখে আসলে নতুন সরকার কিভাবে নতুন বাজেট সাজাচ্ছে সেটা আসলে সবার আগ্রহ রয়েছে। আগামীকালকে সেই উপস্থাপন করা হবে এবং সেখানে জানা যাবে যে এই তিনটা চ্যালেঞ্জ সরকার কিভাবে মোকাবেলা করছে এবং কি পরিকল্পনা সরকার সাজিয়েছে। অদিতি, রাকিব, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বাজেট প্রস্তুতির খবর জানছিলাম সহকর্মী রাকিব হোসেনের কাছ থেকে। ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা ব্যভিচার ও মানহানির মামলার রায় হবার কথা রয়েছে আজ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই রায় দেয়া হবে। এর আগে গত 6 মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করা হয়। শুনানিতে নাসির তামিমার সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানিয়েছেন নাসির তামিমার আইনজীবী। 2021 সালের 14 ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ে হয়। এই ঘটনায় তামিমার প্রাক্তন স্বামী রাকিব তাদের বিরুদ্ধে মামলা করেন। রায়ে দোষ প্রমাণিত হলে 5 থেকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। এই বিষয়ে আরো জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রায়ের সবশেষ কি খবর আছে আপনার কাছে? তাছাড়া নাসির তামিমা আদালতে হাজির হয়েছেন কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? রায়ের সর্বশেষ তথ্য যদি বলি তা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায় ঘোষণা হবে, অর্থাৎ 12টায় সময় দেওয়া ছিল এবং 12টার দিকে হয়তো শুরু হতে পারে। ইতিমধ্যে যে রাকিবের যে আইনজীবী, যে মামলার বাদী, এই মামলার বাদীর আইনজীবী ইশরাত হাসান কিন্তু এসেছেন, তিনি কোর্টে গিয়েছেন কিছুক্ষণ আগেই। এবং নাসির তামিমা এখনো আসেননি, হয়তো তারা আশেপাশে আছেন, তাদের আইনজীবীর সাথেই আছেন। রায়ের আগে হয়তো তাকে এখানে দেখা যেতে পারে। এবং এই মামলায় যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে প্রায় 5 বছর ধরে এই মামলাটি কিন্তু চলছিল।
2021-এ যখন নাসির তামিমার বিয়ে হয় এবং তাদের বিয়ের ছবি যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু তামিমার যে পূর্বের স্বামী রাকিব তিনি এই ছবিগুলো দেখতে পান এবং তিনি আদালতে মামলা করেন। তিনি তার অভিযোগে বলেন যে তামিমা রাকিবকে সঠিকভাবে ডিভোর্স না দিয়েই, অর্থাৎ তার বৈধ স্ত্রী থাকাকালীন সময়েই নাসির হোসেনকে বিয়ে করেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি ব্যভিচারের অভিযোগ আনেন, পাশাপাশি প্রতারণার অভিযোগ আনেন। এক্ষেত্রে তিনি আরও বলেন যে আদালতে যে সকল কাগজপত্র সাবমিট করা হয়েছে সেই সকল কাগজপত্রের মধ্যে বেশিরভাগই ছিল জালিয়াতির, অর্থাৎ তাকে ডিভোর্স রিলেটেড যেসব কাগজপত্র দেওয়া হচ্ছে এগুলো কোনোটাই সঠিক ছিল না, এই সকল অভিযোগ করেন। এবং পাশাপাশি প্রতারণার কথা বলছিলাম, সব মিলেই এই মামলাটি এতদিনে 10 জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে এবং অবশেষে আজকের দিনটি কিন্তু রায়ের জন্য রাখা হয়েছে। এবং এই মামলায় যদি নাসির তামিমা সাজাপ্রাপ্ত হন, তাহলে যে নাসিরের বিরুদ্ধে 2টি ধারায় অভিযোগ রয়েছে, তার 7 বছর কারাদণ্ড হতে পারে। অপরদিকে তামিমার বিরুদ্ধে যে 3টি ধারায় সাজা রয়েছে, তার মোট 3টি ধারায় সর্বোচ্চ সাজা 7 বছর করে, তার সেই সুবাদে তার সর্বোচ্চ 21 বছর হতে পারে। এখন বাকিটা আদালতের ইস্যু। আদালত যদি দেখেন যে মামলা প্রমাণিত হলে তাদেরকে হয়তো আদালতের এখতিয়ার অনুযায়ী সাজা দেবেন এবং খালাস পেলে খালাস দিয়ে দেবেন। এবং হয়তো তারা আসামিপক্ষ যদি জামিন আবেদন করেন আপিলের শর্তে, তাও পেতে পারেন। সেটি কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যাবে। অদিতি। মাইনুল, আপনার কাছ থেকে আমরা জানছিলাম সবশেষ। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিএমএম আদালত থেকে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের 20 দিনের মাথায় শুরু হলো মামলার বিচার কাজ। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রথম দিনেই 13 সাক্ষীর মধ্যে 9 জনকে আদালতে হাজিরের সমন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগরের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার চার্জ গঠন করা হয়। একমাত্র আসামি মনির হোসেনকে চার্জে অভিযুক্ত করা হয়েছে। গত 21 মে বাকলিয়ায় এই ধর্ষণ ঘটনার পর 2 সপ্তাহের মধ্যেই 4 জুন তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। সোমবার মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এই মামলার বিচার কার্যক্রম তো আজ থেকে শুরু হলো, তো এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এর আগে আমরা দেখেছি রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় দ্রুত দেয়া হয়েছে। এই মামলার কার্যক্রম কতদিনে শেষ হতে পারে, কি বলছেন আইনজীবীরা? অদিতি, চট্টগ্রামের বাকলিয়ায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ঘটনায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চার্জ গঠন হয়েছিল। এটি চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা তার আদালতেই ট্রাইব্যুনালেই এই বিচার কার্যক্রম চলছে। আজকে সকাল 11টায় মূল আসামি, একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়েছে। এর বাইরে গতকাল যে সাক্ষীদেরকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল তারা সবাই হচ্ছে আসলে সিভিল সাক্ষী, অর্থাৎ যিনি ভিকটিম তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা এই ঘটনার সাথে সাক্ষী হিসেবে দেবেন তারাই এখানে আমরা দেখতে পাচ্ছি হাজির হয়েছেন। তো একে একে তাদের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। আর রাষ্ট্রপক্ষের কৌশলীরা বলছেন তারা দ্রুত সময়ের মধ্যে যাতে এই বিচার কার্য সম্পন্ন করা যায় এবং রায় দেয়া যায় সেই জন্য তারা কাজ করছেন। আজ 13 জন সাক্ষীর মধ্যে যেহেতু 9 জন সাক্ষী এখানে উপস্থিত হয়েছেন, তো ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই এটির রায় দেয়া হবে। তো আমি একটু যারা ভিকটিম রয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে আছেন তাদের কাছ থেকে জানতে চাইবো আপনারা কি দাবি করেন আদালতের? আমি দাবি করি যে ওর ফাঁসি হোক, ও জানি বাইরে জানি আরেকজনের মেয়েকে এরকম করতে না পারে। আমি এটা জানি অনেক লোক আছে ওর মতন, জানি অনেক লোক আছে জানি ভয় পায়। হ্যাঁ, ওর শাস্তি হইলে জানি আরেকজনে জানি ভয় পায়। এটা চাই আমরা ওর যথেষ্ট পরিমাণে শাস্তি চাই, যেন ওর শাস্তিতে অন্য মানুষেরা যেন ভয় পায় আর এরকম বাচ্চাদের যেন আঘাত না আনে, ধর্ষণের যেন চেষ্টা নাও করে, ভয়ে যেন ওরা মানে কি বলবো, ওর যথেষ্ট পরিমাণে আমরা শাস্তি চাই, এটাই আমাদের দাবি।
শুনছিলাম এখানে স্বজনরাও বলছিলেন তারা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং তারা এইটিও বলছেন যে এখন সমাজে যে শিশুদের উপর সহিংসতা ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, ফলে এইখান থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আসে তাহলে এই অপরাধীরা প্রণবেশ আপনি আছেন সেখানে, আমরা আপনার মাধ্যমে শিশুটির পরিবারের স্বজনদের কথাও শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ। ময়মনসিংহের গোহাইলকান্দিতে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। সকাল 9টার দিকে পাওয়ার কার কোচের 4টি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে জামালপুর ময়মনসিংহ ট্রেন চলাচল। এ বিষয়ে সবশেষ খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা? এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? কি খবর পেলেন? অদিতি, কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে অর্থাৎ হাইড্রোলিক টুলের যে প্রযুক্তি সেটি ব্যবহার করে উদ্ধার কাজ শুরু করেছিল, কিন্তু এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে সেই উদ্ধার কাজ আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে আসলে উদ্ধার কাজ থেমে আছে, কারণ বৃষ্টির কারণে সবাই নিরাপদ জায়গা কিছুটা আশ্রয় নিয়েছে। তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একটি হাইড্রোলিক হর্ন দিয়ে টুল ব্যবহার করে সেটি উদ্ধার কাজ চলছে। তবে যেটি আমরা এইখানে যারা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা যেটি কথা বলে জেনেছি যে তারা আশা করছেন যে বেলা 1টার মধ্যে এই উদ্ধার কাজ সম্পন্ন করে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল তারা স্বাভাবিক করতে পারবেন, এমনটি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো বেলা 9টার দিকে এই ট্রেনটি যখন ময়মনসিংহ রুট গোহাইলকান্দি এলাকায় এসে পৌঁছে তখনই কার যে কোচ রয়েছে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যে পাওয়ার কার কোচ সেটি 4টি হুইল লাইনচ্যুত হয় এবং প্রায় 100 মিটার সেটি হেসড়ে সামনের দিকে ময়মনসিংহ রেল স্টেশনের দিকে এগিয়ে আসার সময় আমরা দেখছি যে রেল লাইন এবং কিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত যে এলাকা গোহাইলকান্দি এটার পাশে একটি কালভার্ট রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে সেই কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিও উদ্ধার কাজ চলছে মেরামতের, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধারের যে কাজ সেটিও চলছে। তবে কেউ হতাহত হয়নি। এই মুহূর্তে ময়মনসিংহ জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই যে কতক্ষণ আপনারা কি দেখছেন? এই তো দেখলাম লাইন একটা কিছু যত হয়ে দুটো ডাব্বা একটা সাইড হয়ে পড়লো, তারপরে কিছু লোক দৌড়াদৌড়ি করে পালাপালি করে নামানামি চলে পড়লো, পরে অনেক লোক নামানামি পড়ার ট্রেন এসে ওদিকে কেটে দিল, ট্রেন ছুড়ে পরে ওটা আর অন্য ডাব্বা ইসেটে চলে গেছে আর পিছনে 3টা ডাব্বা দিকে রয়ে গেছে। অদিতি, ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে আসলে যখন এই ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয় তখন সামনের দিকের কিছু কোচ ইঞ্জিন সহ সেটি কেটে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং বাকি অংশ যেটি রয়েছে সেটির আসলে মেরামত কাজ চলছে। আমরা যারা উদ্ধার কাজ করছেন আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কতক্ষণের মধ্যে এটি স্বাভাবিক হতে পারে? এটা না বলা যাচ্ছে না, সময় 1 ঘন্টা হইতে পারে, এমন আছে 2 ঘন্টাও লাগতে পারে। অদিতি, আপনি শুনছিলেন যে যেটি বলছিলেন যে আসলে 1 ঘন্টা বা 2 ঘন্টাও লাগতে পারে যারা উদ্ধার। বাবুল, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটও জানবো। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজাতে প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে 22,56,000 টাকা। তবে এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক। কক্ষের ডিজাইন, কনসালটেন্সি নিয়োগ, কেনাকাটা সবই করেছেন ওয়াসার আলোচিত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম। এদিকে খরচের বেশ কিছু বিলের কাগজপত্র এসেছে টিম 71-এর হাতে। খুলনা ওয়াসা নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সোহেল রহমান। 21 মে সকাল 11টা 20, তখনও অফিসেই আসেননি ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তবে যথারীতি চলছিল 2টি এসি ও ফ্যান। ব্যবস্থাপনা পরিচালকের গোটা কক্ষটি আধুনিকতায় মোড়ানো।
86 ইঞ্চি টেলিভিশন, অত্যাধুনিক সোফা, ওয়াল ক্যাবিনেট, সিলিং সহ গোটা কক্ষে জ্বলছে রং বেরঙের এলইডি লাইট। এ কক্ষটিকে সাজানোর দায়িত্ব পায় এক্সপ্লোরার কনসোর্টিয়াম লিমিটেড। একাধিক সূত্র জানিয়েছে এই প্রতিষ্ঠানের সাথে পরোক্ষভাবে জড়িত খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম। 71 টিমের হাতে আসা কাজের বিলের পর্যালোচনা করে দেখা গেছে টেলিভিশন কেনা হয়েছে 5,63,000 টাকায়। ওয়াল ড্রপ, ব্যাক ড্রপ, ওয়াল ক্যাবিনেট, প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল কাজে ব্যয় দেখানো হয়েছে প্রায় 6 লাখ টাকা। কক্ষের সিলিং, পার্টিশন ওয়াল বাবদ আরও প্রায় 6 লাখ। সোফা, টেবিল, চেয়ার, ফ্যান বাবদ ব্যয় হয়েছে 5 লাখ টাকা। সব মিলিয়ে ব্যয় 22,56,000 টাকা। ইন্টেরিয়র ডিজাইনিং, কন্ট্রাক্টর নির্বাচন এবং সকল খরচের বিষয়টি নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম কর্তৃক সম্পাদিত হয়েছে। এসব প্রতিটি বিলে স্বাক্ষর রয়েছে রেজাউল ইসলাম ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের। কার্য সমাপ্তির সনদপত্রেও এই দুজনের স্বাক্ষর রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজানোর ব্যয় কতটা বাস্তবসম্মত তা জানতে কিছু বিলের কপি নিয়ে টিম 71 কয়েকটি কম্পিউটার শোরুম ও প্রকৌশলীদের কাছে যায়। 86 ইঞ্চি টেলিভিশনের মূল্য 5,63,000 ব্যয় দেখানো হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, আর প্রকৌশলীরা বলছেন প্রচলিত বাজার অনুসরণ না করে বেশি দাম দেখানো হয়েছে। এটা অসামঞ্জস্য, এটা তো আসলে মার্কেট প্রাইস না। এটা যদি কেউ বলে থাকে বা কনফিগার করে থাকে তাহলে এটা আসলে ভালো না। এটা ডিজাইন এবং কনস্ট্রাকশন, এটা এক কোম্পানিকে দেওয়াটাও যেরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ভ্যালু নির্ধারণ করেছে, হ্যাঁ, যে টাকার অঙ্কটা নির্ধারণ করেছে সেটারও কোনো বেসিস নাই আসলে। এসব বিষয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের সাথে যোগাযোগ করা হলে তারা